অমিতা দেবী তার বড় ছেলে প্রবীর এবং বড় বৌমা সুচিত্রা ও ছোট ছেলে আনন্দকে নিয়ে বসে বিয়ের হিসাব নিকাশ করছিলেন। তখন তিনি বলেন, হল বুকিং, ক্যাটারার, জলের ব্যবস্থা এগুলো তো সব হয়ে গেল। এবার বাকি রইল ওই জামা কাপড় কেনাটা। আর নতুন বৌমাকে কি উপহার দেব সেটা কেউ ভাবলে? মা, আমার তো মনে হয় একটা ভালো দিকে গয়না দিলে ভালো হয়। আজকালকার যুগে এছাড়া আর অন্য কি গিফট দেবেন বলুন তো? হ্যাঁ, গয়না তো ভালো গিফট। এটা ওটা দেওয়ার থেকে গয়না দেওয়া অনেক ভালো। তুই কি বলিস আনন্দ? মা, লাবণীর গয়নাগাটি, মোবাইল ফোন অত পছন্দ করো না। ও শুধু একটাই শখ, ভালো ভালো কাপড় পরা। জানো বিয়েতে পরার জন্য কত ধরনের ড্রেস কিনেছে। আমাকেও সব সময় বলে যে আমার জন্য কোনো গিফট নিতে হবে না, নিলে ভালো ডিজাইনের কাপড় নেবে। আচ্ছা, তাই নাকি? তাহলে তো বেশ ভালোই হলো। ওর পছন্দ মতো কতগুলো ডিজাইনের শাড়ি দিলেই তো হয়। হ্যাঁ মা, সেটা করাই ভালো হবে। প্রত্যেক মাসেই ওর জামা কাপড় চাই। ওকে খেতে দাও আর নাই দাও, ওকে ভালো ভালো কাপড় কিনে দিতেই হবে। তাহলে তো তোমার অবস্থা খুব টাইট হয়ে যাবে গো। প্রত্যেক মাসে যদি তোমাকে ওকে জামা কাপড় কিনে দিতে হয় তাহলে তোমার তো খরচ অনেক বেড়ে যাবে। সে আর কি বলবো বলো, ওর তো আর কোনো ইচ্ছাই নেই। ওর একটাই ইচ্ছা। আমি যদি ওর একটা ইচ্ছা না পূরণ করতে পারি তাহলে রোজগার করে কি লাভ বলো? দেখো দেখো, ছোট ভাইকে দেখে কিছু শেখো। এখনো তো বিয়ে হয়নি, তাও বইয়ের ইচ্ছা অনিচ্ছার উপরে কত দাম দিচ্ছে। আর তুমি কিছু বলতে গেলে আগে হিসাবপত্র নিয়ে বসে পড়ো। আরে বাবা, লাবণী শুধু জামা কাপড় কিনতে চায়, তোমার মতো তো না যে ম্যাচিং জুয়েলারি, ম্যাচিং ব্যাগ, ম্যাচিং মেকআপ এসব করতে গেলে তো হিসাবের খাতা নিয়ে বসতে হবে। তে আমার কোনো দোষ নেই, কি বলো মা? সে যা বলেছিস। হে দাদা, আজকে বৌদি তোমাকে ঘরে ঢুকতে দেবে না। আজকে তোমার খবর খারাপ আছে। না ঢুকতে দিলেই তো ভালোই, অন্তত বাইরে সোফাতে শান্তি করে ঘুমাতে পারবো। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তুমি একবার ঘরে এসো, তারপর তোমার মজা আমি দেখাচ্ছি। দেখতে দেখতে কিছুদিন কেটে যায় এবং বিয়ের দিন এসে পড়ে। লাবণী আজ বউ সাজে খুব সুন্দরী হয়ে উঠেছিল। তার দামি এবং সুন্দর লেহেঙ্গা দেখে সবাই খুব অবাক হয়। বরযাত্রীরা সবাই বউকে দেখার জন্য ভিড় জমায়। তখন অমিতা দেবী বলেন, বাহ, লেহেঙ্গাটা তো দারুণ। বড় বৌমা, আমরা বড় বাজারে কত খুঁজেছি, কিন্তু এরকম সুন্দর ডিজাইন তো আমরা পাইনি। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। আমার মনে হয় এটা বাইরে থেকে কোথাও অর্ডার দিয়ে আনানো। এরকম ডিজাইন তো আমাদের এলাকায় পাওয়া যাবে না। খুব সুন্দর লাগছে কিন্তু বলুন। এমন সময় অমিতা দেবীর বোন সুলেখা দেবী সেখানে আসেন আর বলেন, বাহ দিদি, তোর বৌমা তো একেবারে নায়িকা হয়ে গেছে রে। এত সুন্দর লেহেঙ্গা পরেছে, সবাই তখন থেকে ওটাই দেখে যাচ্ছে। আমার মেয়ে তো বায়না ধরেছে ওর বিয়েতে এরকমই লেহেঙ্গা পরবে ও। মাসিমা, লাবণী বাড়িতে এলে আমি ওকে জিজ্ঞাসা করে নেব ও কোথা থেকে লেহেঙ্গাটা কিনেছে। তারপর আমি আপনাকে ফোনে জানিয়ে দেব। আপনি বিদেশের জন্য ওখান থেকেই কিনে নেবেন। হ্যাঁ হ্যাঁ, আমাকে একবার অবশ্যই জানিও বৌমা। তোমার ছোট জায়ের পছন্দ কিন্তু খুব সুন্দর। সুলেখা দেবী চলে যাবার পর সুচিত্রা তার শাশুড়িকে বলে, 3 ঘন্টা ধরে বিউটি পার্লারে মেকআপ করলাম, এত দামি শাড়ি পরলাম, অথচ কেউ আমাকে দেখছেই না। সবাই খালি নতুন বইয়েরই প্রশংসা করতে ব্যস্ত। আরে বাবা, এরকম কোনো ব্যাপার নয় গো বৌমা। বিয়ের দিনে তো সবাই একটু আধটু বইয়ের প্রশংসাই করে। তাছাড়া তোমাকে তো দেখতে বেশ সুন্দর লাগছে। তোমার শাড়িটাও কিন্তু খুব ভালো হয়েছে। থাক মা, আমি বলার পর আপনি আমাকে বলছেন। এতক্ষণ ধরে তো কই একবারও বলেননি। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে। এখন চলো খাওয়া দাওয়া করে ওদিকটাই যাই। বিয়ের পরের দিনে নতুন বইয়ের ভাত কাপড়ের অনুষ্ঠান ছিল। সেদিন লাবণী একটি সুন্দর ড্রেস পরেছিল। অনুষ্ঠানে এসে তাদের প্রতিবেশী মেনকা দেবী বলেন, অমিতা, তোমার ছোট বৌমার জামা কাপড়গুলো কিন্তু খুব সুন্দর। কালকে বিয়েতেও তো খুব ভালো একটা লেহেঙ্গা পরেছিল, আজকেও বেশ সুন্দর মানিয়েছে কিন্তু। হ্যাঁ দিদি, আমার ছোট বৌমার জামা কাপড়ের না অনেক কালেকশন, আর ওর পছন্দ একেবারে অন্যরকম। সবাই প্রশংসা করে। তবে একটা কথা বলছি, তোমার বৌমার কিন্তু জামা কাপড়ের কোনো সেন্স নেই। এই অনুষ্ঠানে কেউ কালো শাড়ি পরে আসে, অশুভ হয় না বলো? আমি আর কি বলবো বলো, অনেকবার বলেছি, কিন্তু ওর মাথায় যেটা ঢুকে যায় সেটাই ও পরে। তুমি চিন্তা করো না, আমার ছোট বৌমা তোমার বৌমাকে না জামা কাপড় কেনা আর পছন্দ করাটা শিখিয়ে দেবে। সে তো অবশ্যই, পাশাপাশি আছি যখন, তখন ভালো কিছু তো শিখতেই হবে। তবে তোমার বড় বৌমা নিজের ছোট জায়ের থেকে অনেক কিছু শিখতে পারবে। ওদের শেখার আর কি আছে, দুজনে তো একই বাড়িতে থাকবে, একে অপরের জামা কাপড় পরবে, ব্যাস এই তো। এই কথা শুনে লাবণী হেসে বলে, একদম ঠিক কথা মা। দিদি আর আমি দুজনে মিলেমিশেই জামা কাপড় পরবো। আমার যা যা আছে সেগুলো তো দিদি অনায়াসে পরতে পারবে।
দেখলেন তো কাকিমা, আমার ছোট যা কত ভালো। বাড়িতে আসতে না আসতেই আমাকে পুরো নিজের মতো করে নিয়েছে। হ্যাঁ, প্রথম প্রথম এমনিতে সবাই ভালো হয়, ভালো হলেই ভালো। আমি যাই গো, ওদিকটা একবার দেখে আসি। এই বলে মেনকা দেবী চলে যাবার পর অমিতা দেবী বলেন, বাবা, এই মেনকাদি না কোনোদিনও কারোর প্রশংসা করে না। আজ কিন্তু প্রথমবার লাবণীর জামা কাপড়ের প্রশংসা করলো। যাক, ছোট বৌমা বাড়িতে আসার পর থেকে কিছু তো একটা ভালো হলো। কয়েকদিন পরের ঘটনা। সুচিত্রা প্রবীরের কাছে গিয়ে বায়না করে আর বলে, এই শোনো না, পরের মাসে মাসির মেয়ের বিয়ে আছে, তুমি আমাকে দুটো ভালো ভালো জামা কিনে দিও। ভালো ভালো 2 ড্রেস? তোমাকে তো আমি ও মাসে 5খানা ড্রেস কিনে দিয়েছিলাম, প্রতিটাই দামি দামি। বিয়েতে তুমি মাত্র 2খানা ড্রেস ভেঙেছো, আর 3টে যে ড্রেস তোলা আছে পরের মাসে নাহলে ওগুলো পড়বে। তুমি এরকম কেন বলছো? ওই ড্রেসগুলো আমার একদম পছন্দ নয়। দোকানে যখন ঝুলছিল তখন তো কেনার জন্য মাথা খারাপ করে দিয়েছিলে, বাড়িতে এসে আর সেগুলো পছন্দ হচ্ছে না? আমার কি টাকার গাছ লাগানো আছে নাকি যে সেগুলো থেকে আমি টাকা পেরে প্রত্যেক মাসে তোমাকে আমি ভালো ভালো ড্রেস কিনে দেবো? ওগুলো আমার পছন্দ নয়, ওকে? তাছাড়া লাবণীর কত দামি দামি ড্রেস আছে, ওর সব ড্রেসের সামনে তো আমার ড্রেসগুলো একেবারে সাধারণ বলে মনে হয়। আমরা দুজনে যখন জামা কাপড় পরে বের হই তখন সবাই ওর দিকেই তাকিয়ে থাকে আর ওরই প্রশংসা করে, আমার দিকে তো কেউ ঘুরেও তাকায় না। এসব কিন্তু তোমার মনের ভুল। এই সামান্য কথা নিয়ে আমার সামনে ঘ্যান ঘ্যান করবে না। যা কাপড় আছে ওইগুলোই পরবে, আর আমি 1 পয়সাও দিতে পারবো না। সুচিত্রা প্রবীরকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রবীর কোনো মতেই তার কোনো কথা শোনে না। মন খারাপ করে সুচিত্রা তার শাশুড়ির কাছে আসে আর বলে, দেখুন না মা, আপনার ছেলেকে এত করে বলছি যে অন্তত 2টো ড্রেস কিনে দাও, ও বলছে একটা টিপের পাতাও কিনে দিতে পারবে না। আপনি বলুন, পরের মাসে আমার মাসির মেয়ের বিয়ে, আমি কি পরবো? আরে বাবা, এ নিয়ে আর এত চিন্তা করার কি আছে? তোমার ছোট জায়ের কাছ থেকে 2-1টা জামা চাইলেই তো পারো। ওর কাছে তো অনেক ভালো ভালো দামি দামি ড্রেস, শাড়ি সবকিছু রয়েছে। কি বলো ছোট বৌমা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। দিদি, তোমার কি ড্রেস লাগবে তুমি অনায়াসে আমার কাছ থেকে নিতে পারো, আর আমার সমস্ত ড্রেস তোমার ভালোভাবে ফিটিংস হয়ে যাবে। আর তুমি যদি কিছু শাড়ি নিতে চাও তাও নিতে পারো, কোনো সমস্যা নেই। এই তুমি সত্যি কথা বলছো লাবণী? তাহলে তো খুব ভালোই হয়। বাবা, আমার মাথা থেকে কত বড় যে টেনশন কমে গেল, তোমায় কি বলবো আমি। লাবণীর কথা সুচিত্রা একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছিল। সেদিন সন্ধ্যাবেলা সে লাবণীর কাছে যায় আর বলে, এই লাবণী, তুমি কিছু কাজ করছো না তো? কিছু বলবে নাকি দিদি? এসো না, ভেতর এসো। আসলে আমি তোমার ড্রেসগুলো দেখতে এসেছিলাম গো। এখন থেকে যদি ড্রেসগুলো পছন্দ করে নিতে পারি সেই অনুযায়ী একটু মেকআপগুলো ভেবে রাখতাম। আচ্ছা ঠিক আছে, এই দেখো, এই কাভার্ডের মধ্যে সমস্ত আমার ড্রেস রাখা আছে, আর এই পাশেরটাই সব শাড়ি রাখা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি নিজেই দেখে নিচ্ছি, তোমাকে আর অত কষ্ট করতে হবে না। এই বলে সুচিত্রা সারা আলমারি থেকে বেছে বেছে 4টে জামা বার করে। প্রত্যেকটা জামাই নতুন ছিল, একটাও ভাঙা হয়নি। সুচিত্রা সেগুলোকে বিছানার উপরে রাখে আর লাবণীকে বলে, এই দেখো লাবণী, আমি এই 4টে জামা বেছে নিয়েছি। এই 4টে জামা? এগুলো তো একেবারে নতুন। আরে হ্যাঁ, নতুনই তো, সেজন্যই তো নিয়েছি। তোমার কোনো আপত্তি নেই তো? দেখে বলো কিন্তু, এরকম করে সবাই বলে যে আমার জামা তোমার জামা, কিন্তু দেবার বেলাতে তখন আবার মন খারাপ করে ফেলে। এরকম যদি কোনো ব্যাপার থাকে তুমি আমাকে পরিষ্কার করে বলতে পারো ভাই, আমি এক্ষুনি রেখে চলে যাচ্ছি। না না দিদি, মন খারাপের কি আছে, তুমি এই 4টে জামা নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। এভাবেই মনমরা হয়ে লাবণী সেই জামাগুলোকে তার যাকে দিয়ে দেয়। সুচিত্রা খুশি মনে সেগুলোকে নিয়ে নিজের ঘরে চলে আসে। এরপর থেকে সুচিত্রা বারবার চাওয়ার অভ্যেস হয়ে যায়। সে প্রত্যেক সপ্তাহে তার ছোট জায়ের কাছে আসতো এবং কিছু না কিছু চেয়ে নিয়ে যেত। প্রথম প্রথম লাবণী এসবের কিছু মনে না করলেও পরে তার এগুলো কিন্তু খুব খারাপ লাগতে শুরু করে। সে একদিন মনে মনে বলে, দিদি আজকেও 2টো ভালো শাড়ি নিয়ে চলে গেল, এখন করে তো আমাকে জিজ্ঞাসাও করে না, যখন তখন আসে আর কাপড় নিয়ে চলে যায়। আমি তো কিছু বুঝতেও পারি না, প্রত্যেকটা কাপড় পরার পর অমনিই ফেরত দিয়ে দেয়, না তো ওয়াশ করে আর না তো রোদে দেয়। এখন যদি কিছু বলতে চায় অমনি মুখ ফুলিয়ে 4টে কথা শুনিয়ে দেবে। সেদিন বিকেলে লাবণীর 2 বান্ধবী রুহি এবং মেঘা আসে। লাবণীর ড্রেস দেখে তারা বলে, লাবণী, এই ড্রেসটা তোর বড় জায়ের না? এই, তুই আজকাল বড় জায়ের জামা কাপড় পরে ঘুরিস কেন রে? বিয়ের আগে তো বড্ড ফ্যাশন ডিজাইনিং করতিস, একটা জামা একবারে বেশি পরতিস না, আর এখন করে তো লোকের জামা চেয়ে পরছিস। আমার বড় জায়ের জামা মানে? এই, তোর এই জামাটাকে কোথায় দেখেছিস?
কোথায় আবার দেখবো? কালকেই তো ইনস্টাগ্রামে তোর বড় যে এই জামাটা পরে কয়েকটি ছবি পোস্ট করেছে। সে তো এখন রোজ নতুন নতুন ড্রেস পরে আর ছবি আপলোড করে। ও আচ্ছা, এবার বুঝতে পারছি দিদি কেন রোজ রোজ আমার আলমারি থেকে এত জামা কাপড় নিয়ে যাচ্ছে। আমি পরার আগেই দিদি সব জামা কাপড় পরে সবাইকে দেখিয়ে দিচ্ছে। বাহ, তার মানে এটা কি তোর নিজের জামা? তবে নয়তো কি, আমি কখনো লোকের জামা পরি না, বুঝলি? আর এটা তো তোরা ভালো করেই জানিস। সেটাই তো, তবে তার বড় যা যে হারে ছবি আপলোড করছে, এর থেকে এই জামা কাপড় তুই যদি ভাড়া দিতিস তাহলে তোর অনেক টাকা উঠতো। সত্যি রে, আজকাল জামা কাপড় ভাড়া দিয়ে মানুষ অনেক টাকা রোজগার করে। আমাকেও এরকম কিছু একটা ব্যবস্থা করতে হবে দেখছি। দুই বান্ধবী চলে যাবার পর লাবণী তার ফোনে তার সমস্ত ড্রেসের ছবি আপলোড করে আর 500 টাকা ভাড়া এই কথা লিখে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। কিছুক্ষণ পর তার বড়জা তার কাছে আসে আর বলে, লাবণী তুমি ঘরে আছো? ভালোই হলো, আমাকে তাড়াতাড়ি তোমার হলুদ শাড়িটা দাও তো, কাল আমার বান্ধবীর গায়ে হলুদ আছে, ওখানে ওই শাড়িটা পরে যাব। দিদি দেখো না, আমি শাড়ি আর জামা কাপড় এখন ভাড়া দেওয়ার বিজনেস শুরু করেছি। তুমি আমার প্রথম কাস্টমার। আমি জানতাম কেউ না নিলেও তুমি ঠিক নেবে। মানে শাড়ি ভাড়া দিতে হবে? কিন্তু আমি তো তোমার বাড়ির সদস্য। সেজন্যই তো তুমি আমাকে ঠকাবে না। এই দেখো, সবার কাছ থেকে 500 টাকা নিচ্ছি, কিন্তু তোমার কাছ থেকে আমি 400 টাকাই নেব। আর আমি জানি আমি না নিতে চাইলেও তুমি আমাকে ঠিক জোর করে ভাড়াটা দেবে। হ্যাঁ তা তো দেবই, তুমি যখন ভাড়া লিখে দিয়েছো তখন আর না দিয়ে উপায় আছে বলো? আচ্ছা ঠিক আছে, আমি মাসের শেষে তোমাকে টাকাটা দেব। হ্যাঁ হ্যাঁ, ওতে আমার কোনো সমস্যা নেই দিদি, আমি ডায়েরিতে সব লিখে রাখবো। বাবা, শাড়ির হিসেব আবার ডায়েরিতে লিখে রাখবে? ঠিক আছে, তাই লিখে রেখো। এভাবেই সারা মাস সুচিত্রা লাবণীর কাছে শাড়ি, কাপড় ইত্যাদি নিয়ে যায় এবং মাস শেষ হলে লাবণী সুচিত্রার ঘরে গিয়ে বলে, দিদি দাদার মাইনে হয়ে গেছে? হ্যাঁ, তোমার দাদার মাইনে তো আজকেই হলো। কিন্তু তুমি জিজ্ঞাসা করছো কেন? ছোটদার কি মাইনে হয়নি? না না, ওর মাইনে তো হয়ে গেছে। আসলে আমি আমার ভাড়াটার হিসেব নিতে এসেছিলাম। এই দেখো না, এই মাসে 15টা শাড়ি নিয়েছো আর 400 টাকা হিসাবে, মানে ওই সারা মাসের মোট ভাড়া হচ্ছে 6000 টাকা। লাবণীর কথা শুনে সুচিত্রার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। সে বলে, কি 6000 টাকা? এতগুলো টাকা? হ্যাঁ দিদি, এই দেখো না, 1 টাকাও বেশি লিখিনি। আচ্ছা তোমার যদি সমস্যা হয় তাহলে তুমি 200 টাকা কম দিও। ঘরের মানুষ তো, কি আর বলবো বলো? না না, 5800 টাকা যখন দিতে পারবো তখন কি আর 200 টাকা দিতে পারবো না? ওই 200 টাকা কমিয়ে আর কি লাভ বলো? আর তাছাড়া তোমার ব্যবসার টাকা তুমি কেনই বা কমাবে? এভাবেই সুচিত্রা দুঃখী মনে 6000 টাকা বার করে তার ছোট চাকে দিয়ে দেয়। সে প্রথমে ভেবেছিল লাবণী টাকার হিসাব করবে না, এমনি এমনি হয়তো বলছে, কিন্তু শেষে যখন লাবণী সত্যি তার কাছ থেকে টাকা আদায় করে তখন তার আর কিচ্ছু বলার ছিল না। তবে এ থেকে সুচিত্রার অনেক বড় শিক্ষা হয়। এই ঘটনার পর থেকে সে আর লাবণীর কাছে জামা কাপড় চাইতে যেত না। এর ফলে লাবণীও প্রত্যেক দিনকার ঝামেলা থেকে মুক্তি পায়। অনুপমা দেবী তার 5 বৌমা রিয়া, জয়া, লতা, মিতা ও সুমিকে নিয়ে একটি মাটির কুঁড়ে ঘরে বসবাস করত। হঠাৎ শীতার সাথে তাদের ছোট ভাঙা বাড়িতে ঠান্ডা বাতাস ঢুকতে থাকে এবং তাদের কষ্ট অনেক বেড়ে যায়। এমন সময় অনুপমা দেবী রিয়াকে বলে, রিয়া বৌমা, জানালার দরজাগুলো ভালো করে বন্ধ করে দাও, প্রচন্ড বাতাস ঢুকছে, হাড়ের মজ্জা পর্যন্ত কেঁপে উঠছে। এরপর রিয়া উঠে গিয়ে ভালো করে জানালা দরজা লাগায় এবং এসে বসে পড়ে। কিন্তু তার বসে পড়ার সঙ্গে সঙ্গে দরজা জানালা আবার খুলে যায়। তখন রিয়া বলে, মা, আমাদের বাড়ির জানালা দরজাগুলো একেবারে নষ্ট হয়ে গেছে, এগুলো ভালো করে আঁটা যায় না, দরজা জানালাগুলো মেরামত করলে অন্তত বাতাসটা আটকানো যেত। তুমি ঠিক বলেছ বৌমা, এই এতগুলো মানুষের বাস, এইটুকু বাড়ি, তার উপরে দরজা জানালা সব নড়বড়ে, জানি না উপরওয়ালা কবে আমাদের সুখের দিন দেখাবে। এমন সময় জয়া বলে, আমাদের স্বামীদের আসার সময় হয়ে গেছে, তাদের জন্য এবার খাবার রান্না করতে হবে। কিন্তু এত ঠান্ডাতে বাইরে রান্না করব কি করে? তাছাড়া এত জোরে জোরে বাতাস বইছে, উনুন তো নিভে যাবে। এক কাজ করলে হয়, চলো আমরা বাইরে থেকে উনুনটা বাড়ির ভিতরে নিয়ে আসি, আজ না হয় বাড়িতেই বসে বসে রান্নাটা করে নেব। এই বলে তারা সবাই বাইরে থেকে উনুন নিয়ে ঘরের ভিতরে আসে এবং রান্নাবান্না শুরু করে। ঘর উনুনের আগুনে অনেকটা গরম হয়ে যায়
তখন তারা 5 বউ এবং শাশুড়ি মিলে আরাম করে হাত সেঁকতে থাকে। এমন সময় অনুপমা দেবী বলেন, আমরা তো ঘরের ভিতরে এই গরম উনুনের আঁচে হাত সেঁকছি, কিন্তু আমার 5 ছেলে এখনো বাইরে রয়েছে। তারা এই শীতের রাতে না জানি কত কষ্ট পাচ্ছে, কখন যে ফিরে আসবে তাও তো কিছু জানি না। অনুপমা দেবীর 5 ছেলে মোহন, সোহম, অতনু, প্রকাশ ও দীপু পেশায় কাঠুরে ছিল। তারা প্রত্যেকদিন ভোরে উঠে জঙ্গলে কাঠ কাটতে যেত। জঙ্গলে শুকনো কাঠ কাটার পর সেই কাঠগুলো বাজারে বিক্রি করে যা রোজগার করত তা দিয়ে তাদের সংসার চলতো। সেদিনও বাজারে কাঠ বিক্রি করে সন্ধ্যাবেলা শীতে কাঁপতে কাঁপতে তারা বাড়ি ফিরে আসে। তাদেরকে দেখে অনুপমা দেবী বলে, বাবা তোরা ফিরে এসেছিস, আমি এক্ষুনি তোদের কথাই ভাবছিলাম। আজ প্রচন্ড ঠান্ডা, আয় বাবা ভিতরে আয়, উনুনে একটু হাত শেক, দেখবি একটু আরাম পাবি। হ্যাঁ হ্যাঁ, বাইরে যা ঠান্ডা, গত 20 বছর এইরকম ঠান্ডা পড়েনি। ঠান্ডায় যেন ভিতরটা পুরো ঝনঝন করছে। তা তোমাদের রান্না কত দূর হলো? খুব খিদে পাচ্ছে যে। আজকে সারাদিন কাজের চাপে সেরকম কিছু খাওয়াও হয়নি। রান্না এখনো কিছুটা বাকি আছে। আপাতত তোমরা এক কাজ করো, একটু গরম চা করে দিচ্ছি, খাও, তারপর রাতের খাবার খাবে। তাই দাও, এই ঠান্ডাতে শরীরটা পুরো বরফের মতো জমে যাচ্ছে। চাটা খেলে মনে হচ্ছে একটু আরাম পাবো। এমন সময় অনুপমা দেবী বলেন, বাবা শোন না, বাড়িটা না মেরামতের কিছু ব্যবস্থা কর। তার উপরে জানালা দরজাগুলো একেবারে অকেজো হয়ে পড়েছে। অনুপমা দেবীর কথা শুনে সোহম বলে, কিন্তু মা, এই বাজারে আমরা কেমন করে বাড়ি মেরামত করব? এত পরিশ্রম করে সংসার চালাতে গিয়ে সব শেষ হয়ে যায়। তার উপরে এই যে বাড়ির অবস্থা, এতে হাত দিলে এখন অনেক টাকার ব্যাপার। এটাও তোরা ঠিক বলেছিস বাবা, বাড়ির যা নড়বড়ে অবস্থা, এতে হাত দেওয়া মানে পুরোপুরি মেরামত করতে হবে। তাতে নতুন বাড়ি তৈরি করার মতোই খরচ হয়ে যাবে, আর বাড়ি তৈরি করার মতো তো এখন অবস্থা আমাদের নেই। আচ্ছা বলছিলাম, তোমরা গ্রামে কোনো কাজ খুঁজে দেখো না, কোনো ফ্যাক্টরিতে বা অন্য কোথাও? তাতে যদি কিছুটা বেশি মাইনে পাও তাহলে হয়তো আমাদের পরিস্থিতি পাল্টাবে। জয়া, আমাদের গ্রামটা অনেক ছোট, এখানে মানুষ দিন আনে দিন খায়। এখানে কাজ পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। তাছাড়া এখন কাঠের ব্যবসা থেকে বেরিয়ে আসা সম্ভব না। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর তারা মেঝেতে বিছানা করে। তাদের ঘরে একটি মাত্র ছেঁড়া কম্বল ছিল। গায়ে দেওয়ার মতো ভালো কোনো কম্বলও ছিল না তাদের। কম্বলটিকে হাতে নিয়ে রিয়া বলে, এই কম্বলটা মাকে দিচ্ছি, আমরা না হয় ছেঁড়া চাদর কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়বো। এই ঠান্ডাতে ওনার অনেক কষ্ট হবে। ঠিক বলেছো তুমি, এটা মাকেই বরণ দিয়ে দাও। এরপর তারা সেই কম্বলটি অনুপমা দেবীকে দিয়ে দেয় এবং 5 ছেলে বউ অনুপমা দেবী বিছানায় ঘুমিয়ে পড়েন। শুয়ে শুয়ে অনুপমা দেবী মনে মনে বলেন, আজ আমার এমন অবস্থা, আমার 5 ছেলে আর 5 বৌমাকে একই ঘরে কষ্টের সঙ্গে দিন কাটাতে হচ্ছে। ওরা ওদের মনের শখ আহ্লাদও কিছু পূরণ করতে পারছে না। আমাদের এই দুঃখের দিন কবে যে শেষ হবে কেই জানে। পরের দিন গ্রামের একটি কম্বলওয়ালা কম্বল বিক্রি করতে আসে। সে হেঁকে হেঁকে কম্বল বিক্রি করে এবং বলে, কম্বল আছে, কম্বল, ভালো ভালো কম্বল আছে। দিদিরা বৌদিরা নিয়ে যান, নরম নরম গরম গরম কম্বল, গায়ে দিলেই আরাম। অরিজিনাল ব্র্যান্ডেড পাবেন, একদম কম দামে। চলে আসুন, চলে আসুন। কম্বলওয়ালার ডাক শুনে গ্রামের মেয়েরা তার কাছে গিয়ে কম্বল কিনতে শুরু করে। দেখতে দেখতে বেশ কয়েকটি কম্বল বিক্রিও হয়ে যায়। এমন সময় অনুপমা দেবী সেখানে যান এবং কম্বলওয়ালাকে বলেন, বাবা তোমার এই কম্বলগুলো তো বেশ ভালো দেখছি, তাই এতে কি ভালো শীত কাটবে? শীত কাটবে না মানে কি বলছেন মাসিমা? এই কম্বল গায়ে দিলে শীতের বাবাও ভয় পাবে। এ কি জয়তাই কম্বল নাকি? এটা হচ্ছে কাশ্মীরি কম্বল। তা বাবা, তোমার কম্বলগুলো কত করে দাম? যদি সস্তায় দাও তাহলে একখানা কম্বল নিতে পারি। এক পিসের দাম হচ্ছে 2000 টাকা। আমি আপনার জন্য 100 টাকা কমাতে পারি, নেবেন কিনা বলুন? সে কি 2000 টাকা? আমি তো ভাবলাম 300 350 টাকা হবে। আমার কাছে তো অত টাকা নেই বাবা। কম্বলওয়ালার এমন আচরণে অনুপমা দেবী মনে মনে কষ্ট পান এবং বাড়ি ফিরে এসে তিনি তার বউদেরকে বলেন, জানো বৌমা, টাকা পয়সা না থাকলে আজকাল কাকপক্ষীয় মানুষদেরকে দুর্চি করে। আর জিনিসপত্রের কি দাম! আমি যখন ছোট ছিলাম তখন 2 টাকায় কম্বল পাওয়া যেত। অনুপমা দেবী যখন এভাবে কথা বলছিলেন তখন তার বাড়িতে সুস্মিতা নামে একটি প্রতিবেশী আসে।
এবং তাকে একটি খাবারের ঠোঙা হাতে দিয়ে বলে, কি গো মাসিমা, কেমন আছো? ঠান্ডাতে তো একেবারে জমে গিয়েছো দেখছি। এই নাও, আমি তোমাদের জন্য দার্জিলিং এর বিখ্যাত কমলা লেবু এনেছি, খেয়ে দেখো, দারুণ মিষ্টি। আরে সুস্মিতা, তুমি কি আজ ফিরেছো? তা কেমন বেড়ালে বলো? শুনেছি ওখানে নাকি বরফ পড়ে, তা বরফ হাতে নিয়ে দেখেছো? বরফ দেখিনি মানে? আমরা তো বরফের জন্যই এই সময়টা বেড়াতে গিয়েছিলাম। চারিদিকটা সাদা বরফে ঢাকা, আর এত সুন্দর চা বাগান, আর এত সুন্দর চা বাগান, কমলা লেবুর বাগান, যে তোমাকে কি বলবো গো মাসিমা, আমার তো ওখান থেকে আর ফিরে আসতেই মন করছিল না। ও তাই নাকি? তা হ্যাঁ গো, অত ঠান্ডা, বরফ পড়েছে বলছো? ওখানে মানুষজন থাকে কি করে? আমরা তো এখানে এই বাতাসটাকেই সহ্য করতে পারছি না। ওখানকার মানুষেরা কি করে এত শীত আর বরফ সহ্য করে? জানো তো মাসিমা, ওরা সব কাঠের বাড়িতে থাকে। ওদের কাছে শুনলাম কাঠের বাড়িতে নাকি ঠান্ডা একেবারে প্রবেশ করতে পারে না, তাই ওদেরকে অত ঠান্ডা লাগে না, আর কষ্টও হয় না। সুস্মিতার কথা শুনে রিয়া ও জয়ের মাথায় একটি বুদ্ধি খেলে যায়। সুস্মিতা চলে যাওয়ার পর তারা অনুপমা দেবীকে বলে, মা, আমাদের মাথায় একটা বুদ্ধি এসেছে। সুস্মিতাদের মুখে শুনলাম কাঠের বাড়িতে নাকি ঠান্ডা কম ঢোকে। বলছিলাম আমরা যদি শীতের দেশের মতন কাঠের বাড়ি তৈরি করি তাহলে কেমন হবে? আর তাছাড়া কাঠের বাড়িতে তো খরচও খুব কম। আমাদের স্বামীরা তো ভালো কাঠ চেনে, ওরা বরং ভালো ভালো কাঠ কেটে মিল থেকে সাইজ করে কেটে নিয়ে আসবে। তারপর সবাই মিলে যদি লাগি তাহলে বাড়িটা তো তৈরি করে নিতে পারবো। রিয়া ও জয়ার কথা অনুপমা দেবীর বেশ মনে ধরে। তার 5 ছেলে বাড়ি ফিরে আসার পর তিনি তাদেরকে বসিয়ে এ ব্যাপারে কথা বলেন। সবকিছু শুনে মোহন বলে, জঙ্গলে কাঠের ব্যবস্থা তো আমরা করে দিতে পারবো, কিন্তু বাড়ি তৈরি করার যে মিস্ত্রি তাই আমরা কোথায় পাবো? একটা বাড়ি তৈরি করা কি চারটিখানি কথা? দাদা ঠিক বলেছিস, বাড়ি তৈরি করতে গেলে তো 11 জন শ্রমিক লাগবে, আমরা মাত্র 5 জন। আরে তোমরা তো আমাদেরকে ভুলেই যাচ্ছ দেখছি। তোমরা কি ভেবেছো আমরা কোনো কাজের নয়? একবার বলে দেখো না কি করতে হবে, তারপর দেখবে করতে পারি কি পারি না। রিয়ার কথা শুনে মোহন হেসে বলে, তাই নাকি? তোমরা কাল থেকে আমাদের সঙ্গে জঙ্গলে যেও। আমরা 5 জনে কাঠ কাটবো, আর তোমরা 5 বউ মিলে কাঠগুলো বাড়িতে নিয়ে আসবে। ঠিক আছে, তবে তাই হবে। আমরা সকাল সকাল কাজ কাম সেরে বেরিয়ে পড়বো। মা, আপনি এদিকটা সামলে নেবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি এদিকটা দেখে নেব, ও নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। তোমরা বরং বাড়ি তৈরির ব্যাপারটা দেখো। যাই হোক করে মাথা গোজার মতো একটা ভালো ঠাঁই হয়ে গেলে আমাদের চিন্তা অনেকটাই কমে যাবে। এই বলে পরের দিন সকালে অনুপমা দেবীর 5 ছেলে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাড়ির কাজকর্ম সেরে 5 বউ জঙ্গলে যায় এবং তাদের স্বামীদের কেটে রাখা কাঠ, বাঁশ ইত্যাদি ধরাধরি করে নিয়ে আসে। টানা 4 দিন পরিশ্রমের পর তারা জঙ্গল থেকে অনেকটা পরিমাণ কাঠ ও বাঁশ সংগ্রহ করতে সক্ষম হয়। এরপর শুরু হয় সাইজ করে সেগুলোকে কাটা এবং কাঠামো তৈরি করার কাজ। দিনরাত পরিশ্রম করে প্রায় 15 দিন পর তারা 6 কামরার একটি সুন্দর বাড়ি তৈরি করে ফেলে এবং বাড়ি তৈরি করা শেষ হলে অনুপমা দেবী বলেন, আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার ছেলে বৌমা সবাই মিলে এত সুন্দর একটা বাড়ি তৈরি করে নেবে। সবকিছুই আমার কাছে স্বপ্নের মতো বলে মনে হচ্ছে। মা, এটা স্বপ্ন নয়, এটাই বাস্তব। আপনি ভালো করে বাড়ির ভেতরটা গিয়ে দেখে আসুন, আর কেমন হয়েছে বলুন। ঘরের মধ্যে সব থেকে বড় রুমটা আপনার। আরে আমি বুড়ো মানুষ, আমাকে বড় কামরা দেওয়ার কি দরকার? ছোটখাটো একটা জায়গা হলেই আমার হয়ে যাবে। বড় ঘর তোমরা নাও বৌমা। না মা, আপনি সারা জীবন কষ্ট করে আপনার ছেলেদেরকে মানুষ করেছেন। আপনি নিজে কখনো ভালো জায়গায় থাকেননি, তাই এটা আপনার জন্য আমরা সকলে করেছি। বৌমা, তোমাদের ব্যবহারে আর কাজে আমি অনেক খুশি হয়েছি। আমার ছেলেরা এই বাড়ি তৈরি করতে তোমাদের সাহায্য করলেও আসল কৃতিত্ব কিন্তু তোমাদেরই। তোমাদের মাথা থেকে বুদ্ধি না বেরোলে এরকম কাজ কখনোই সম্ভব হতো না। মা, তুমি একেবারে ঠিক বলেছো। ওরা সাহস দিয়েছে বলেই তাই জন্য এই কাজটা আমরা এগিয়ে যেতে পারলাম। প্রথম তো আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে কাঠের তৈরি করা সম্ভব, কিন্তু তোমার বৌমারা কখনোই হতাশ হয়নি। ওদের মনোবল দেখেই তো আমরা জোরটা পেলাম, আর আজকে আমাদের পরিশ্রমের ফল এই চোখের সামনে রয়েছে। বাড়ি তৈরির পর তাদের বানানো অভিনব কাঠের তৈরি বাড়ি দেখতে গ্রামের মানুষেরা সেখানে জড়ো হয়। এত সুন্দর বাড়ি দেখে সবাই 5 ছেলের সুনাম করতে থাকে। অরুণবাবু নামের এক ভদ্রলোক বলেন, দিদি সত্যি আপনার 5 ছেলে মিলে অসম্ভব কি সম্ভব করেছে। বাড়ির কাঠামো তো দেখছি খুব মজবুত হয়েছে,
আর সামনের দিকে যে ডিজাইনটা, এটাও তো খুব সুন্দর হয়েছে, একেবারে সাহেবদের মতো। দাদা, এই বাড়ি তৈরিতে শুধু আমার ছেলেদের কীর্তি নেই, এতে আমার 5 বৌমার বুদ্ধিও সামিল রয়েছে। ওরাই বুদ্ধি দিয়ে ব্যাপারে ছেলেদেরকে উৎসাহিত করেছিল। আপনি একদম খাঁটি কথা। তাহলে তো আপনি খুব ভাগ্যবতী। গ্রামের শাশুড়িরা বউদের নিয়ে দিনরাত তো অশান্তির মধ্যেই থাকে। আজকে এই ঝামেলা, কালকে ওই ঝামেলা, এইসব নিয়েই তো দিন কাটে ওদের। সেদিক থেকে দেখতে গেলে তো আপনার বৌমারা খুবই ভালো। এ তো দেখছি প্রকৃতপক্ষে বাড়ির লক্ষ্মী। আপনি একদম খাঁটি কথা বলেছেন দাদা। সত্যি আমার বৌমারা আমার বাড়ির লক্ষ্মী। ওরা যেমন বুদ্ধিমতী তেমন পরিশ্রমী। আমার এই কষ্টের সংসারে ওরা এসে আমার বাড়িটাকে আনন্দে ভরিয়ে দিয়েছে একেবারে। এরপর তারা তাদের তৈরি সেই কাঠের বাড়িতে আরাম করে থাকতে শুরু করে এবং ঠান্ডার হাত থেকে রক্ষা পায়। তবে এবার তারা তাদের রোজগারের কথা চিন্তা করে। এমন সময় জয়া বলে, আচ্ছা তোমরা কতদিন এভাবে কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালাবে? একটা কিছু ব্যবস্থা করলে হয় না? আমরা এই বয়সে নতুন কি কাজ করব বলো? কাঠের কাজ ছাড়া আর কিছুই ভালোভাবে পারি না। এটা তো খুব ভালো কথা। তোমরা যখন কাঠের ব্যাপারে এত কিছু জানো, তাহলে কাঠ নিয়ে ব্যবসা করো। ধরো তোমরা কাঠ দিয়ে বিভিন্ন রকমের ফার্নিচার বানালে, যেমন চেয়ার, টেবিল, খাট, আলমারি। আইডিয়াটা খুব খারাপ না তো। এইভাবে তো কাজ করাই যেতে পারে। পরে যদি সেরকম না লাভ হয়, তাহলে আমরা আবার পুরাতন কারবারে ফিরে যাব। এরপর থেকে তারা 5 ভাই মিলে জঙ্গল থেকে কাঠ কেটে আনে এবং তা দিয়ে ফার্নিচার তৈরি করার কাজ শুরু করে। গ্রামের মধ্যে হাতের তৈরি ফার্নিচার পেয়ে গ্রামের মানুষ ধীরে ধীরে তাদের কাছ থেকেই ফার্নিচার কেনা শুরু করে ও তারপর তারা ফার্নিচারগুলো বেশ কম দামে বিক্রি করে। ধীরে ধীরে তাদের বিক্রি বেড়ে যায়। কিছুদিন পর 5 ভাই মিলে বাড়ির সামনে একটি কারখানা খোলে। এরপর কারখানায় কিছু লোক রাখে এবং ব্যবসা অনেক